হ্যালো স্টুডেন্ট, তাহলে আমরা 5 কিংডম ক্লাসিফিকেশন পড়ছিলাম, তাই না? 5 কিংডম ক্লাসিফিকেশন which is given by the RH Whittaker। তাহলে 5 কিংডম ক্লাসিফিকেশনে আমরা কোন কিংডমস গুলো সম্বন্ধে ডিসকাস করেছি? মোরেরা সম্বন্ধে, প্রোটিস্টা সম্বন্ধে, ফাঙ্গি সম্বন্ধে, প্ল্যান্টি সম্বন্ধে, আর আজকে আমরা ডিসকাস করব অ্যানিমাল কিংডম সম্বন্ধে। অ্যানিমাল কিংডম তার কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্স তোমরা অলরেডি জানো। কি সেটা? অ্যানিমাল কিংডম মানে এরা হবে হেটারোট্রপিক ইন নেচার। দ্যাট মিন্স দে ক্যান নট প্রডিউস দেয়ার ওন ফুড, সে ডিপেন্ড অন আদার্স। কেন? কারণ অ্যানিমালস এর মধ্যে ক্লোরোফিল ইন অ্যাবসেন্ট। আর যদি দেখি আমরা অ্যানিমাল কিংডমস আর মোর ডাইভার্স, এখানে তুমি অনেক ডিফারেন্ট টাইপ অফ অ্যানিমালস দেখবে, ইউনিসেলুলার থেকে মাল্টিসেলুলার পর্যন্ত। বাট অ্যানিমাল কিংডমে আমরা ইউনিসেলুলার অর্গানিজম গুলোকে কোনো পজিশন দেবো না, কারণ ইউনিসেলুলার এই ধরনের অ্যানিমালস গুলোকে আমরা বলছিলাম প্রোটিস্টিয়ান্স। তাহলে অ্যানিমাল কিংডমে পড়ে রইল কারা? যারা হচ্ছে মাল্টিসেলুলার অ্যানিমালস, তারা। ক্লিয়ার তো ব্যাপারটা? তাহলে দেখো আজকে আমরা তাহলে চলো একটু ডিসকাস করবো, স্টার্ট করি আজকে অ্যানিমাল কিংডম সম্বন্ধে। এবার তোমাকে একটা জিনিস বোঝাই, অ্যানিমাল কিংডম তো ক্লাসিফাই করতে হবে, বাট তার পেছনে কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্স আছে, যে ক্যারেক্টারিস্টিক ফিচার্স গুলোর উপর বেস করে আমরা ডিফারেন্ট অ্যানিমালসকে ক্লাসিফাই করব। যেমন আমি তোমাকে যদি বলি তুমি কোন ক্লাসে পড়ো, তুমি কোন ক্লাসে পড়ো? তুমি ম্যামেলিয়া ক্লাসে পড়ো। এবার তার জন্য স্পেসিফিক্যালি কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্স ইউ হ্যাভ, সো ইউ আর বিলংস টু ম্যামেলিয়া ক্লাস। সেই characteristic features গুলো কি কি? But how we ultimately classify the different animals according to the different characteristic features? তাহলে আগে আমাদের কি জানা উচিত, এই characteristic features গুলো কি, কার উপর বেস করে আমরা ডিফারেন্ট অ্যানিমালস কে ক্লাসিফাই করছি। তাহলে প্রথম চলো আমরা একটা জিনিস নিয়ে ডিসকাস করি, যেটাকে আমরা বলছিলাম আমাদের হিউম্যান বডিকে তুমি যদি দেখো, আমাদের হিউম্যান বডির একদম স্মলেস্ট ইউনিট সেটা হচ্ছে সেল। সেলগুলোকে সাম আপ করে কি তৈরি হয়? টিস্যু তৈরি হয়। টিস্যুগুলোকে সাম আপ করে কি তৈরি হয়? অর্গানস তৈরি হয়। অর্গানগুলোকে সাম আপ করে কি তৈরি হয়? অর্গান সিস্টেম। আর ডিফারেন্ট অর্গান সিস্টেমকে সাম আপ করে অর্গানিজম তৈরি হয়, তাই তো? ঠিক বললাম? এবার দেখো, এবার আমরা একটা ব্যাপারকে নিয়ে আসি তোমাকে। কি সেটা? এই যে অর্গানিজম গুলো, আমাদের কিছু অর্গানিজম আছে, অ্যানিমালস আছে, তারা সেলুলার লেভেলে এক্সিবিট করে। কিছু অর্গানিজম আছে তাদের অর্গানাইজেশনটাই অনলি টিস্যু লেভেলে, তাদের মধ্যে কোনো অর্গানসই প্রেজেন্ট নেই। আবার কিছু অর্গানিজম আছে তাদের বডিতে অনলি অর্গান সিস্টেম আছে, অর্গানস আছে ডিফারেন্স। যেমন আমাদের হিউম্যান বিংস, আমাদের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ অর্গান সিস্টেম ইজ প্রেজেন্ট, লাইক সার্কুলেটরি সিস্টেম, লাইক নার্ভাস সিস্টেম। এইসব ডিফারেন্ট সিস্টেমস গুলোর কথা আমরা বলছি না, আমরা ডিসকাস করব এবং আস্তে আস্তে এগুলোকে নিয়ে কথা বলি। চলো তাহলে এই হচ্ছে প্রথমে একটা বডির মধ্যে অর্গানাইজেশনের কথা আমরা বলছি তোমাকে। তাহলে সেলুলার, টিস্যু, অর্গান, অর্গান সিস্টেম অ্যান্ড দ্য অর্গানিজম। এবার দেখো একটা জিনিস দেখি আমরা বডি অর্গানাইজেশন, তাহলে লেভেলস গুলোকে নিয়ে যদি আমরা ডিসকাশনের মধ্যে এলাম, সেলুলার লেভেলের অর্গানাইজেশন, টিস্যু লেভেলের অর্গানাইজেশন, অর্গান লেভেলের অর্গানাইজেশন আর অর্গান সিস্টেম লেভেলের অর্গানাইজেশন। এই হচ্ছে ডিফারেন্ট ক্রাইটেরিয়া। যখন আমরা একটা সেলুলার লেভেলের অর্গানাইজেশন দেখছি, এরা কারা বলতো? এরা হচ্ছে পরিফেরা গ্রুপের অর্গানিজম, যারা হচ্ছে স্পঞ্জ, একটা আমরা এক্সাম্পল দেখছি। তুমি এদের মধ্যে কি দেখবে? কোনো টিস্যু দেখবে না, অনলি সেলস আছে, সেলস গুলোই কোনো পার্টিকুলার ফাংশন করে। বাট পরিফেরা আর দ্য মাল্টিসেলুলার অর্গানিজম, ইউনিসেলুলার নয় কিন্তু। তাহলে এদের মধ্যে তুমি কি দেখলে? সেলুলার লেভেল অর্গানাইজেশন। এবার তুমি টিস্যু লেভেলের অর্গানাইজেশন দেখছো, কার মধ্যে দেখছো? এটা হাইড্রার মধ্যে দেখছো। এরা হচ্ছে সিলেন্ট্রেটা। এদের মধ্যে তুমি ফার্স্ট টাইম দেখবে কিছু এই সেলস গুলো সাম আপ হয়ে একটা পার্টিকুলার ফাংশন করছে। যেমন এপিথেলিয়াল সেল গুলো সাম আপ করে এপিথেলিয়াল টিস্যু তৈরি করে, যে কি করে? প্রোটেকশন পারপাসে হেল্প করে। এই দেখো, এটা হচ্ছে তোমার গ্যাস্ট্রোডার্মিস, যেটা আলটিমেটলি তার ইনার পার্টের মধ্যে আছে, তার মিডিলে একটা মেসোক্লিয়ার লেয়ার্স আছে। মানে এখানে টিস্যু লেভেলটা ফার্স্ট টাইম বলতে পারো আমরা অবজার্ভ করলাম এই ধরনের অ্যানিমালস গুলোর মধ্যে,
যেটা হচ্ছে হাইড্রা। তুমি এদের মধ্যে পার্টিকুলারলি কিছু এই দেখো নার্ভে রিং লাইক কিছু পার্ট দেখতে পাবে। এবার আমরা অর্গান লেভেল অর্গানাইজেশনের জন্য আসি ফ্ল্যাট ওয়ার্বেস কথা, যেটা আলটিমেটলি তোমার প্ল্যাটিহেলমিনথিস ফাইলামের মধ্যে পড়ে। এদের মধ্যে ডিফারেন্ট অর্গানস আছে, বাট অর্গানগুলোকে সাম আপ করে অর্গান সিস্টেম প্রেজেন্ট নেই। তারপর এদের মধ্যে কিরকম স্ট্রাকচার আমরা যদি দেখি, এদের মধ্যে টিস্যুগুলোকে সাম আপ করে দেখো অর্গানস প্রেজেন্ট আছে, স্পেশালাইজড অর্গান ফর এক্সক্রিশন লাইক ফ্লেম সেলস। বাট হিউম্যান বিংস আমাদের মধ্যে আছে অর্গান সিস্টেম লেভেল। তুমি অ্যানিলিডা গ্রুপের মধ্যে আর্থ্রোয়ার্মের মধ্যেও দেখতে পাবে এটা কি, সেই তোমার অর্গান সিস্টেম লাইক সার্কুলেটরি সিস্টেম, লাইক ডাইজেস্টিভ সিস্টেম। সো উই হ্যাভ দ্য ডিফারেন্ট টাইপ অফ সিস্টেম শো ডুইং দ্য পার্টিকুলার সাম ফাংশনস। এবার দেখো আমাদের যেমন ডাইজেস্টিভ সিস্টেম আছে, তোমরা সেটা ভালো করেই জানো, ডাইজেশনে হেল্প লাগে। রেসপিরেটরি সিস্টেম যেটা ব্রিদিং এন্ড এক্সচেঞ্জ অফ গ্যাসে হেল্প করে। তাহলে এই হচ্ছে আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট বডির একটা লেভেল অফ অর্গানাইজেশন, সেটাকে আমরা দেখে নিলাম। সেলুলার লেভেল, টিস্যু লেভেল, অর্গান লেভেল এন্ড অর্গান সিস্টেম লেভেলের কথা। এবার চলে আসি আমরা জার্ম লেয়ার্স। এটা তোমার সিলেবাসের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। আমরা যখন একটা এমব্রায়ো তৈরি হয়, তখন এমব্রায়োর মধ্যে না 3 জার্মস লেয়ার তৈরি হয় আমাদের এমব্রায়োর মধ্যে, এক্টোডার্ম, এন্ডোডার্ম আর মেসোডার্ম। বাট অল অ্যানিমালস এর মধ্যে এই 3টে জার্ম লেয়ার প্রেজেন্ট থাকে না। জার্ম লেয়ার্স তাহলে তুমি কখন পাবে? যখন একটা এমব্রায়ো ডেভেলপ হয়। আমাদের বডি যে কোনো অ্যানিমালস হোক না কেন, প্রথম সেটা সেক্সুয়াল রিপ্রোডাকশনে জেনারেলি তৈরি হয়। এবার তারপর কি তৈরি হয়? জাইগোট তৈরি হয়। জাইগোট হচ্ছে একটা সিঙ্গেল সেল। এবার এই সিঙ্গেল সেলটা ডিভাইড হতে থাকে, হতে হতে এখানে দেখো একটা মাস অফ স্ট্রাকচার তৈরি হয়, তার মধ্যে 3টে লেয়ার্স থাকে, এটাকে আমরা গ্যাস্টুলার স্টেজ বলছি। এবার এই 3টে লেয়ার্স কিন্তু অল অ্যানিমালস এর মধ্যে প্রেজেন্ট থাকে না। কিছু অ্যানিমালস এর মধ্যে 2 লেয়ার্স, কিছু অ্যানিমালস এর মধ্যে 3 লেয়ার্স। অ্যাকর্ডিং টু দিস উই ক্লাসিফাই দ্য অ্যানিমালস লাইক ডিপ্লোব্লাস্টিক অ্যান্ড ট্রিপ্টোব্লাস্টিক। দেখি তাহলে ব্যাপারটা কেমন হচ্ছে জিনিসটা। চলো এই হচ্ছে আমাদের স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখি আমরা। চলো এই হচ্ছে আমাদের on the basis of number of germ layers animals are categorized into the 2 categories, diploblastic and cryptoblastic. আমরা প্রথম বলি ডিপ্লোব্লাস্টিক ব্যাপারটা কি। চলো ডিপ্লোব্লাস্টিক তুমি সেটা স্পঞ্জের মধ্যে দেখবে। আমরা স্পঞ্জকে যদি এইভাবে সেকশনাল ভিউতে দেখি, তাহলে ওর মধ্যে ইউ অবজার্ভ দ্য 2 টাইপ অফ জার্ম লেয়ার। কি কি সেগুলো দেখো। আর এই পুরো ব্যাপারটা কিন্তু খুব ভালোভাবে আমি একটা নোট আকারে পিডিএফ ফর্মে তোমাদেরকে দিয়ে দেব, যেটা তোমার পড়তে অনেক সুবিধা হবে, রাইট? একদম। তাহলে আমাদের নেক্সট পিডিএফ লাগবে, সেটা আমরা তোমাকে দিয়ে দেব। তাহলে এবার আমরা বুঝি এই পার্টটা কি। সেটা এই হচ্ছে স্পঞ্জের যদি স্ট্রাকচারটাকে অবজার্ভ করো, এর মধ্যে তুমি জার্ম লেয়ার্স দেখতে পাবে। দেখো কিভাবে জার্ম লেয়ার্স এর কথা। এই এক্টোডার্ম আর একটা হচ্ছে তোমার এন্ডোডার্ম। কি বলছি আমরা? এক্টোডার্ম আর একটা হচ্ছে এন্ডোডার্ম। এই হচ্ছে 2 জার্ম লেয়ার প্রেজেন্ট আছে কোথায়? স্পঞ্জের মধ্যে। তাহলে এরা বিলংস করছে ডিপ্লোব্লাস্টিক অ্যানিমালস। হাইড্রাকেও তুমি বলবে ডিপ্লোব্লাস্টিক অ্যানিমালসই বলবে। এরা কম্পারেটিভলি একটু ডেভেলপ হচ্ছে, বাট 2 লেয়ার্সই প্রেজেন্ট আছে। বিকজ মেসোগ্লিয়া বলে একটা লেয়ার আলটিমেটলি ডেভেলপ হচ্ছে, বাট সেটা মেসোডার্ম নয়, সেজন্য একেও আমরা ডিপ্লোব্লাস্টিক বলবো। এবার আমরা আসবো হিউম্যান বিংস এর ক্ষেত্রে। আমাদের গ্যাস্ট্রুলার স্টেজে তুমি আমাদেরকে যদি অবজার্ভ করো, that time you ultimately observe that 3 germ layer is present in that particular stage. কি কি সেগুলো? ectoderm, mesoderm আর একটা হচ্ছে endoderm. So we have the 3 germ layers, so called it is the triploblastic. তাহলে বোঝা গেল ব্যাপারটা। আমরা ডিপ্লোব্লাস্টিক মানে কি বললাম? 2 germ layers and 3 diplo layers, that time it is called the triploblastics. তাহলে আমরা ক্লিয়ার হলো ব্যাপারটা। এবার আসবো আমাদের সিমেট্রির উপর বেস করে ক্লাসিফিকেশন করব। তাহলে সিমেট্রি ইজ মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারিস্টিক ফিচার্স বাই হুইচ উই ক্লাসিফাই দ্য অ্যানিমালস। এবার আমরা অ্যানিমালস গুলোকে ক্লাসিফাই করি চলো দুটো পার্টসে। একটা
হচ্ছে asymmetrical animals আর একটা হচ্ছে symmetrical animals. Asymmetrical means you cannot divide into the any plane that will have the similar halves. So it is called the asymmetrical in nature. But if you are get some similar halves or similar parts in their structure in the animal, that time they have the symmetrical in nature. তাহলে আমরা তোমাকে প্রথমে एग्जांपल দিয়ে চলো বোঝাই। আমরা asymmetrical animals গুলোকে নিয়ে প্রথম তোমাকে ডিসকাশনের মধ্যে আসি। তুমি পরিফেরা গ্রুপের স্পঞ্জ বা স্নেল যেটা মোলাস্কা গ্রুপের আন্ডারে আসে, এদেরকে যদি তুমি ক্যারেক্টারিস্টিক ফিচার ফাইন্ড আউট করতে চাও স্ট্রাকচারালি, তুমি কি দেখবে এদের মধ্যে? এদেরকে কোনো সিমিলার হাবসে ডিভাইড করতে পারবে না, কোনো মিডল পয়েন্টকে যদি ডিভাইড করতে চাও সেটাও পারবে না। সো এরা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ইন নেচার। এবার আমরা সিমেট্রিক্যাল ইন নেচারটাকে নিয়ে ডিসকাশনের মধ্যে আসি। এটা মেইনলি টু টাইপসের হয়, একটাকে আমরা বলবো রেডিয়াল সিমেট্রি আর একটাকে বলবো বাইল্যাটারাল সিমেট্রি। চলো ব্যাপারটার মধ্যে ডিফারেন্সটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করি। এই হচ্ছে আমাদের রেডিয়াল সিমেট্রি, যখন পার্টিকুলার একটা মিডল পয়েন্ট বা সেন্ট্রাল অ্যাক্সিস থেকে আমরা যদি ডিভাইড করি দেখবে এদের মধ্যে সিমিলার হাবস পাবো। সো ইট ইজ কল্ড রেডিয়াল সিমেট্রি। তুমি কার মধ্যে দেখতে পাচ্ছ এটা? এটা দেখতে পাচ্ছ তোমার স্টার ফিশ, যেটা একাইনোডার্মাটার মধ্যে পড়ে। দেখতে পাচ্ছ সিমিলার হাবস গুলো পেয়ে গেলাম, রেডিয়াল সিমেট্রি। বাট হিউম্যান বিংস এর ক্ষেত্রে আমরা দেখি চলো বাইল্যাটারাল সিমেট্রি। আমরা যদি মিডলে একটা হাবসে ডিফারেন্সিয়েট করি, generally we get the two similar halves. 100% similar halves নয়, but 99% সিমিলার হাবস প্রেজেন্ট আছে। তাহলে আমরা একটা সিমেট্রির উপর বেস করে অ্যানিমাল কিংডমকে কি কি ভাগে ডিভাইড করে নিলাম, অ্যাসিমেট্রিক্যাল এন্ড সিমেট্রিক্যাল। এন্ড সিমেট্রিক্যাল বললে আমরা কি পাবো? দুটো টাইপস, একটা হচ্ছে রেডিয়াল সিমেট্রি আর একটা হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রি। এবার আমি তোমাকে যে নোটসটা বললাম কথা, সেই নোটসের মধ্যে আমি এটাকে সুন্দর করে চার্ট আকারে দিয়ে দিয়েছি, যেটা তোমার পড়তে কিন্তু অনেকটা সুবিধা হবে। এবার দেখো পরের পার্টটা নিয়ে আমরা এবার চলো ডিসকাস করি। সেটা খুবই তোমার কোশ্চেন আসার জন্য ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে বডি অর্গানাইজেশন অর দ্য সিলোম। সিলোম কি জিনিস? এখন তোমার মধ্যে তুমি বডি ক্যাভিটিকে ফিল করতে পারবে না, বাট তুমি যখন ভাব ফর্ম হচ্ছিলে, তৈরি হচ্ছিলে, তোমার তো অ্যাট এ টাইম তোমার ডাইজেস্টিভ সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম তো ফর্মেশন হয়নি, সেগুলো ওয়ান বাই ওয়ান হচ্ছিল। বাট তোমার বডির ভেতরে ছিল একটা স্পেস ছিল, একটা ক্যাভিটি ছিল, যার মধ্যে আজকে অল দ্য ডিফারেন্ট অর্গানস গুলো ফিটেড হয়ে আছে, তাই তো? না তারা কোথায় থাকতো? তারা তো পজিশনই পেত না। তাহলে এই বডি ক্যাভিটির কথা বলছি আমরা। এই বডি ক্যাভিটিটাকে আমরা বায়োলজিক্যালি একটা টার্ম ইউজ করছি, দিস ইজ কল্ড দ্য সিলোম। কি বলছি আমরা? সিলোম। দেখে নিই আমরা। এই হচ্ছে দেখো the space between the body wall and the gut wall is referred to the body cavity or the coelom. আমরা gut wall মানে কাকে বলছি? আমাদের লাইক এলিমেন্টারি ক্যানাল, রাইট? এটা একটা পাইপ, তার সারাউন্ডিংস এ আমরা কিছু স্পেস দেখতে পাচ্ছি। এই স্পেসগুলোকে আমরা বলছি সিলোম অর বডি ক্যাভিটি। According to their structure in the different animals, we classify it into the three groups: acoelomate, pseudocoelomate and the eucoelomate. It is very important characteristic features for distinguishing the animals. প্রথম দেখি আমরা চলো acoelomate, তারপর pseudocoelomate দেখব, তারপর eucoelomate দেখব। প্রথম আমরা পরিফেরা গ্রুপের অ্যানিমালস যারা সেই স্পঞ্জকে নিয়ে আমরা ডিসকাস করি চলো, বা এই সিলেন্ট্রেট গ্রুপের হাইড্রা বা প্ল্যাটিহেলমিনথিস গ্রুপের ফ্ল্যাটওয়ার্মস। এই তিনটে অ্যানিমালসকে তুমি যদি অবজার্ভ করো দেখবে এদের মধ্যে কোনো সিলোম নেই। সিলোম কি ব্যাপারটা আমি তোমাকে আগেই বুঝিয়েছি। এখানে দেখো কোনো বডি ক্যাভিটি প্রেজেন্ট নেই, অনলি গাট ওয়াল বা গাটস প্রেজেন্ট আছে। সো দিস টাইপ অফ অ্যানিমালস আর কল্ড দ্য acoelomate. Acoelomate means the absence of coelom. তাহলে তোমাকে পরিফেরার একটা ক্যারেক্টারিস্টিক ফিচারস বললে কি বলবে তুমি? দে আর acoelomate in nature. দেখো প্ল্যাটিহেলমিনথিসের একটা ক্যারেক্টারিস্টিক ফিচারস বললে acoelomate in nature. হাইড্রার একটা ক্যারেক্টারিস্টিক ফিচারস বললে বলবে acoelomate in nature.
ব্যাপারটা ক্লিয়ার তো? মানে আমরা কিন্তু আজকে একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট পড়ে ফেলছি। অ্যানিমাল কিংডম চ্যাপ্টারটা কিন্তু কম্পারেটিভলি ইজি। এখান থেকে তোমার কোশ্চেন আসবে কি, আজকে যে পার্টটা পড়াচ্ছি ওখান থেকে কিছু রেডিমেড কোশ্চেন আসে, সেগুলো আমি তোমায় দিয়েও দিচ্ছি। এর পরের পার্টগুলো থেকে সে অনলি আসবে তোমার ক্যারেক্টারিস্টিক ফিচার্স আর এক্সাম্পল, ক্যারেক্টারিস্টিক ফিচার্স আর এক্সাম্পল, এই সেম জিনিস। ব্যাপারটা একদমই কমপ্লিকেটেড নয়। ক্লিয়ার তো জিনিসটা? তাহলে চলো, তাহলে আমরা এই এসিলোমেটসদের কথা বললাম যাদের মধ্যে অ্যাবসেন্স অফ দ্য সিলোম। এবার চলে আসি আমরা সিউডোসিলোমেট। সিউডো কথাটা মানে জানো? ফলস। আমরা এখানে নিডেরিয়ান্স আর নিমাটোহেলমিনথিসদের দেখছি। এক্সাম্পল রাউন্ড ওয়ার্ম। তুমি এবার রাউন্ড ওয়ার্মকে যদি সেকশনাল পয়েন্ট অফ ভিউতে দেখো, দেখবে এদের মধ্যে একটা বডি ক্যাভিটি তুমি প্রেজেন্ট দেখছো, বাট দ্যাট ইজ নট ট্রু বডি ক্যাভিটি। এবার কোশ্চেন আসছে এখানে, তাহলে হোয়াট ইজ দ্য মিন বাই দ্য ট্রু বডি ক্যাভিটি? তাই না? তুমি আমাকে প্রশ্ন করতে পারো তাহলে ট্রু বডি ক্যাভিটিটা কি জিনিস? এই যে ক্যাভিটি বা একটা ফাঁকা জায়গা, সেটা যদি মেসোডার্ম দিয়ে লাইনিং করা থাকে, এনক্লোজ করা থাকে, দ্যাট টাইম ইট ইজ কল্ড দ্য ট্রু সিলোম। মানে শুধু ক্যাভিটি থাকলেই হবে না, তাকে কি দিয়ে কভার আপ করতে হবে? তাকে মেসোডার্ম দিয়ে এনক্লোজ থাকতে হবে। এখানে ক্যাভিটি প্রেজেন্ট আছে, এইখানে মেসোডার্মও প্রেজেন্ট আছে, কিন্তু বোথ সাইডে নেই। দেখো এখানে অনলি গাট ওয়ালসই তো চলে আসছে, ইনার পার্টটায় মেসোডার্ম অ্যাবসেন্ট আছে। সো ইট ইজ কল্ড সিউডোসিলোমেট। মানে সিলোম প্রেজেন্ট আছে বাট দ্যাট ইজ নট ট্রু। তাহলে আমরা এক্সাম্পল কি দেখলাম? সিউডোসিলোমেটস এর মধ্যে রাউন্ড ওয়ার্ম, নিমাটোহেলমিনথিস এর কথা। ক্লিয়ার তো ব্যাপারটা? নিডেরিয়ান্স। চলো এরপর আমরা চলে আসি আমাদের সম্বন্ধে। সেটা শুরু হয় তোমার আলটিমেটলি ইউসিলোমেটস দের নিয়ে। আর্থওয়ার্ম থেকে, মানে অ্যানিলিড গ্রুপ থেকে ম্যামেলিয়া পর্যন্ত অল দ্য অ্যানিমালস বিলংস টু সিলোমেট। এখানে তুমি সিলোম দেখতে পাচ্ছ, বডি ক্যাভিটি। আর ইউরো পার্ট থেকে কি বলছি আমরা? গাট ওয়াল। কি বলছি? গাট ওয়াল। তার উপর কভার আপ করে কি আছে দেখো? মেসোডার্ম আছে। এইখানে মাঝে আছে ক্যাভিটি, তারপর আবার আছে মেসোডার্ম। তাহলে দিস ক্যাভিটি আর এনক্লোজ বাই দ্য মেসোডার্ম, সো ইট ইজ কল্ড দ্য ইউসিলোমেট, ট্রু সিলোমেট। বোঝা গেল ব্যাপারটা? একদম ইজি জিনিসটা, কিন্তু একটু বুঝতে হবে। তাহলে আমরা এই তিনটে পার্টস আমরা দেখে নিলাম। দেখো সিলোম এখানে প্রেজেন্ট থাকলো, কোন কোন গ্রুপস? অ্যানিলিডস থেকে তুমি হিউম্যান বিং সবার মধ্যে পেয়ে যাবে এই সেম ক্যারেক্টারিস্টিক ফিচার্স ইউসিলোমেট। তাহলে ক্লিয়ার হলো ব্যাপারটা? এসিলোমেটস, সিউডোসিলোমেটস এন্ড দ্য ইউসিলোমেটস। ক্লিয়ার তো? কোনো ডাউটস নেই তো? তাহলে এরপর আমরা চলে আসি ভেরি ইম্পর্টেন্ট বডি অর্গানাইজেশন। নোটোকর্ড প্রেজেন্ট আছে কি নেই? নোটোকর্ডটা কি জিনিস? তুমি কিছু অ্যানিমালস এর মধ্যে দেখবে একটা হলো বনি একটা স্ট্রাকচার দেখবে, এটাকে আমরা বলছি নোটোকর্ড। If the notochord are present in any stage in their lifetime, that time it is called the chordata, and if not present, so they are called non-chordates. তাহলে আমাদের এই নোটোকর্ডস এর উপর বেস করে আমরা ক্লাসিফাই করলাম দুটো গ্রুপকে, নন-chordates and chordates। আমরা কার মধ্যে পড়ি বলো তো? আমরা chordates এর মধ্যে পড়ি, বাট আমাদের মধ্যেও কিন্তু নোটোকর্ড প্রেজেন্ট নেই এখন। ওটা ছিল বলতে পারো এই এমব্রায়োনিক স্টেজে। এখন সেটা কিসে কনভার্সন হয়ে গেছে? ভার্টিব্রাল কলমস এর মধ্যে দিয়ে। কারণ ভার্টিব্রাল কলমস এর মধ্যে দিয়ে কি গেছে এখন? এখন গেছে স্পাইনাল কর্ড গেছে। এই যে স্ট্রাকচারটা, এটাকে আমরা কি বলছি? নোটোকর্ড। বাট স্টিল নাও তুমি কিছু অ্যানিমালস এর মধ্যে ইন লাইফ অল টাইমে তুমি প্রেজেন্ট থাকবে নোটোকর্ডস। তাহলে আমরা ডিফারেন্ট গ্রুপস গুলোকে দেখবো। তাহলে স্পঞ্জ, এরা এই সব গ্রুপস গুলো হ্যাভ টু স্টারফিশ, মানে স্পঞ্জ থেকে শুরু করে স্টারফিশ মানে একাইনোডার্মাটা গ্রুপস অবধি সবাইয়ের মধ্যে নোটোকর্ড অ্যাবসেন্ট, সো দে আর কল্ড নন-chordates, and some animals are present in between the 2 points, মানে তাদের মধ্যে নোটোকর্ড প্রেজেন্ট আছে আবার নেই এরকম, সো দে আর কল্ড the hemichordates।
সেটাও আমরা দেখবো। বেলারোগ্লাসেস এই ধরনের কিছু স্ট্রাকচারস গুলোকে নিয়ে আমরা দেখো। ব্র্যাঙ্কিওস্টোমা, অ্যামফিওপসিস এদেরকে আমরা বলছিলাম কি হেমিকর্ডেটস, সেফালোকর্ডেটস এর মধ্যে আসে এগুলো। আর হিউম্যান বেইংস এর মধ্যে আমাদের মধ্যে আবার কি বলছি, নোটোকর্ড প্রেজেন্ট থাকলেও নোটোকর্ড রিপ্লেসড হয়ে গেছে ভার্টিব্রেটাতে। সো উই আর কল্ড ভার্টিব্রেটস। তাহলে কর্ডেটা গ্রুপের মধ্যে যাদের মধ্যে ভার্টিব্রাল কলম প্রেজেন্ট আছে তাদেরকে আমরা কি বললাম, ভার্টিব্রেটস। আমাদের হিউম্যান বিংস আমরা ভার্টিব্রেটস এর মধ্যেই পড়ি। তাহলে এই হচ্ছে আমাদের ক্লাসিফিকেশনের ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্স। আর একটা তুমি ক্যারেক্টারিস্টিক ফিচার্স পাবে, সেটা হচ্ছে সেগমেন্টেশন। কি বলছি আমরা, সেগমেন্টেশন। তুমি যদি আর্থওয়ার্মের স্ট্রাকচারের মধ্যে দেখো, কোনে কি দেখবে, রিং লাইক কিছু সেগমেন্টেশন প্রেজেন্ট আছে। দ্যাট ইজ কল্ড দ্য মেটামেরিক সেগমেন্টেশন। তাহলে যাদের মধ্যে মেটামেরিক সেগমেন্টেশন দেখবে বা আর্থ্রোপোড গ্রুপের মধ্যে কিছু সেগমেন্টেশন দেখবে, আমরা এগুলোকে তোমাকে প্র্যাকটিক্যালিও দেখাবো। যারা তোমরা আমার মন্দিরতলার কাছে ওই সেন্টারে পড়ো বা পড়বে এরকম, তারা কিন্তু দেখবে প্র্যাকটিক্যালি আমাদের এই সব স্পেসিমেন গুলো আছে, তাই না? অনেকে তো দেখেওছো হয়তো। সেইগুলোকে দেখে তুমি অবজার্ভ করতে পারবে রিয়েলিটিতে, মানে একদম সত্যি করে কেমন ভাবে এই অ্যানিমালস গুলোর মধ্যে এই ক্যারেক্টারিস্টিক ফিচার্স প্রেজেন্ট আছে। তাহলে আমরা এই আরেকটা ক্যারেক্টারিস্টিক ফিচার্স পেয়ে গেলাম, দ্যাট ইজ দ্য মেটামেরিক সেগমেন্টেশন। ক্লিয়ার তো জিনিসটা? এবার চলো আমরা তোমাকে যদি ওভারঅল ক্লাসিফিকেশনের ব্যাপারটা আজকে একটু বলি। আমরা প্রথমে আমরা ক্লাসিফিকেশন করব এবার এই ডিফারেন্ট টাইপ অফ অ্যানিমালস কেন প্রেজেন্ট আছে আমাদের এনভায়রনমেন্টে। কারণ আমাদের এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে, পার্টিকুলার ওই এনভায়রনমেন্টে সার্ভাইভ করবার জন্য এই অর্গানিজমগুলো নিজেদের মধ্যে অনেক চেঞ্জ এসছে। চেঞ্জ আসার জন্য আমরা তাদের ডিফারেন্ট ডিফারেন্ট অ্যানিমালস বলছি, বাট তাদের অরিজিনটাকে যদি ডিসকাস করি একটা সময় দেখবো একই ধরনের অরিজিন ছিল। তাহলে প্রথম দেখো আমরা ইউক্যারিওটা গ্রুপ। ইউক্যারিওটা মিন্স they have the eukaryotic cells. আমরা প্রথমে তাদের ডিভাইড করলাম দুটো গ্রুপে, প্রোটোজোয়া এন্ড মেটাজোয়া। প্রোটোজোয়ার মধ্যে সবাই কিন্তু ইউক্যারিওটস হলেও অ্যানিমাল গ্রুপস এর মধ্যে আসে না। তাদের মধ্যে কারা আসে, প্রোটিস্টা গ্রুপটা। প্রোটিস্টা ইজ দ্য অ্যানিমাল লাইক যে গ্রুপটাকে আমরা কি বলছিলাম, প্রোটোজোয়া, তাই বলছিলাম তো। এবার দেখো আমরা মেটাজোয়াকে নিয়ে মেইন কথা বলবো অ্যানিমাল কিংডমের মধ্যে। মেটাজোয়া মিন্স দে হ্যাভ দ্য মাল্টিসেলুলার ইন নেচার। তাদের মধ্যে আছে মেনি সেলস। এবার তাদের মধ্যে অর্গানাইজেশনটা কি টাইপের, যদি সেলুলার লেভেলের অর্গানাইজেশন হয় দ্যাট টাইম দে আর কল্ড দ্য প্যারাজোয়া। ইট ইজ দ্য পলিফেরা হচ্ছে তার একটা এক্সাম্পল। এই যে চারটা তুমি তোমার কপিতে সুন্দর করে লিখে নেবে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আর এছাড়া অল দ্য টিস্যু লেভেল, অর্গান সিস্টেম লেভেল যাদের অর্গানাইজেশন মানে ডেভেলপ স্ট্রাকচার, তাদেরকে আমরা গ্রুপিং করছি ইউমেটাজোয়ার মধ্যে। এবার যদি আমরা এই ইউমেটাজোয়াকে, তাহলে আমরা প্রোটোজোয়া, আমরা এক্সাম্পল গুলো মাথায় আছে তো, প্রোটোজোয়ার মধ্যে সেই প্যারামেসিয়াম আসে, মনে পড়ছে এগুলো আমরা পড়েছি অলরেডি। আর এই যে তোমার পলিফেরার মধ্যে কে আসে, আসে তোমার সেই স্পঞ্জের কথা বলছিলাম আমরা, তাই তো। স্পঞ্জ স্ট্রাকচার গুলো আমাকে কিন্তু অ্যানিমাল কিংডমে একটু মনে রাখতে হবে। এরকম তাহলে আমরা স্পঞ্জ দেখলাম, এরকম স্পঞ্জ। আর ইউমেটাজোয়ার মধ্যে আমরা দেখো কোন কোন গ্রুপগুলো আনলাম। ইউমেটাজোয়ার মধ্যে আমরা দুটো গ্রুপ হয়, নন কর্ডেটস আর কর্ডেটস। আমরা নন কর্ডেটস গুলোর মধ্যে কারা কারা আসছে দেখো। পলিফেরার পর সিলেন্ট্রেটা, প্ল্যাটিহেলমিনথিস, নিমাটোহেলমিনথিস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, তারপর আমাদের কর্ডাটা পার্টটা। এই নামগুলোর প্রোনাউন্সিয়েশনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। দেখো এক একটা করে তোমাকে এক্সাম্পল গুলো মাথায় রাখতে হবে। সিলেন্ট্রেটা বললে তোমার কার কথা মাথায় আসবে, তোমার হাইড্রার কথা মাথায় আসবে। তাহলে এইভাবে আমাদের এক্সাম্পল গুলো মাথায় আসবে। তাহলে সিলেন্ট্রেটা বলতে আমরা কার নাম বুঝবো, হাইড্রার কথা। এই একটা করে এক্সাম্পল বুঝলেই তাদের ক্যারেক্টারিস্টিক ফিচার্স গুলো আস্তে আস্তে তোমার মনে এসে যাবে। প্ল্যাটিহেলমিনথিস,
এই যে প্রথম যদি তোমাকে আমি বলি প্ল্যাটিহেলমিনথেস গ্রুপের মধ্যে যেমন আসে এর মধ্যে টেপওয়ার্ম আসে, কি কি ক্যারেক্টারিস্টিক ফিচার্স পাবে এদের মধ্যে? দে হ্যাভ দ্য ফ্ল্যাটেন্ড বডি স্ট্রাকচার, তাই না? এগুলো তো আমরা দেখেইছি। এই ক্যারেক্টারিস্টিক ফিচার্স গুলো তো দুটো তিনটে করে মনে রাখতে পারলেই তোমার ক্ষেত্রে হবে। খুব ইজি চ্যাপ্টার। এই দেখো টেপওয়ার্ম, নিমাটোহেলমিনথেস যার মধ্যে কে আসছিল? নিমাটোহেলমিনথেস এর মধ্যে আসছিল রাউন্ড ওয়ার্ম, অ্যাসকারিস যেটা एग्जांपल একটা। দেখো এদের বডি সিলিন্ড্রিক্যাল ইন নেচার। এই ক্যারেক্টারিস্টিক ফিচার্স গুলো এদের মধ্যে সিউডোসিলোমেট, এইভাবে দু তিনটে ক্যারেক্টারিস্টিক ফিচার মনে রাখবে। অ্যানিলিডস গ্রুপের মধ্যে আসবে আর্থওয়ার্ম। আর্থওয়ার্ম মানে তোমার মধ্যে মনে রাখতে হবে, অলরেডি বলেছি ইউসিলোমেটস, মেটামেরিক সেগমেন্টেশন, এইভাবে দু তিনটে করে পয়েন্টস খালি হয়ে যাবে আমাদের ফিচার্স। মেন পয়েন্টগুলো মনে রাখতে হবে। আর্থ্রোপোডার মধ্যে আসবে एग्जांपल কে আসবে? ইনসেক্ট, যাদের মধ্যে তুমি জয়েন্টেড অ্যাপেন্ডেজেস দেখবে, কম্পাউন্ড আই দেখবে, एग्जांपल ককরোচ দেখবে। মোলাস্কা গ্রুপের মধ্যে তুমি দেখবে একটা হার্ড কভারিং আছে, ম্যান্টেল প্রেজেন্ট আছে, একটা সফট ফিট প্রেজেন্ট আছে। एग्जांपल কে আসবে? পাইলা গ্লোবাসা, মানে স্নেলের কথা বলছি আমরা, রাইট? এরপর দেখো আমরা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট গ্রুপ চলে আসে যেটা হচ্ছে একাইনোডার্মাটা। এর একটা एग्जांपल হচ্ছে স্টারফিশ। স্টারফিশ এদের মধ্যে স্পাইনস প্রেজেন্ট আছে, ওয়াটার ভাস্কুলার সিস্টেম প্রেজেন্ট আছে। এইভাবে কয়েকটা ক্যারেক্টারিস্টিক ফিচারস আর দুটো করে एग्जांपल মনে রাখলে চলবে। তারপর চলে আসবে আমাদের কর্ডাটা গ্রুপটা। চলো এই কর্ডাটা গ্রুপটা কম্পারেটিভলি কিন্তু ইজি। এই কর্ডাটা গ্রুপের মধ্যে আমরাও পড়ি। তাহলে কর্ডাটা গ্রুপের মধ্যে কারা কারা আসছে দেখে নি চলো। একটা হচ্ছে প্রোটোকর্ডাটা আর ভার্টিব্রেটা। প্রোটোকর্ডাটা মিন্স কাদের বলছি? যাদের মধ্যে নোটোকর্ড জেনারেলি প্রেজেন্ট থাকে। আর ভার্টিব্রেটার মধ্যে তার আগে আমি একটা প্রোটোকর্ডার एग्जांपल তোমাকে বলে রাখাই, যেটা হচ্ছে তোমার ব্র্যাঙ্কিওস্টোমাটা। এই ভার্টিব্রেটা যাদের নোটোকর্ড রিপ্লেসড হয়ে গেছে ভার্টিব্রাল কলমে, এদের হচ্ছে উইথাউট জ এন্ড উইথ জ, তার উপর বেস করে অ্যাকনাথা আর ন্যাথাস্টামাটা। কি বললাম? অ্যাকনাথা আর ন্যাথাস্টামাটা। এই দেখো অ্যাকনাথা গ্রুপের মধ্যে উইথআউট জ বাট দে হ্যাভ দ্য ভার্টিব্রাল কলম ইন देयर স্ট্রাকচার। এই অ্যাকনাথা গ্রুপের মধ্যে তুমি যদি তাদের স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে ডিসকাশনের মধ্যে আসো, দে হ্যাভ lamprey example, hollow cylindrical structures, and Gnathostomata is the most common group in our society. এর মধ্যে কারা কারা আসবে? Gnathostomata means the with jaw, তাদের মধ্যে jaw present আছে। এদের মধ্যে আসছে ফার্স্ট দেখো স্পাইসেস মানে ফিশ। এবার এই ফিশ টু টাইপের হয়, কনড্রিকথিস এন্ড অস্টিকথিস। মেন পয়েন্ট কি জানো? কনড্রিকথিস it is made up of cartilage and অস্টিকথিস made up of bones. কনড্রিকথিস এর एग्जांपल আসছে শার্ক, কারণ এদের বডি কি দিয়ে তৈরি? কার্টিলেজ দিয়ে তৈরি। On the other hand, ostrichthys means they have the bony part, তারা bones দিয়ে তৈরি। কমন एग्जांपल লেবিওরোইতা, কাতলা কাতলা। দেখো এগুলো হচ্ছে কমন ফিশ। এবার আসবো আমাদের টেট্রাপোডা। জেনারেলি দে হ্যাভ 4 limbs। তাহলে এই 4 limbs দিয়ে তারা রেগুলারলি মুভমেন্ট করে, এক্সেপশন আছে এদের মধ্যে। বাট মোস্ট কমনলি আসবে ফার্স্ট গ্রুপ অ্যাম্ফিবিয়ান্স। They require both the land and water for their survival. Common example আসবে frog, they have this moist skin, right? এইগুলো আমাদের মনে রাখবো। Reptiles, এদের মধ্যে কি আসছে एग्जांपल? আসছে স্নেক আসছে। এদের মধ্যে দেখবো কি ক্যারেক্টারিস্টিক ফিচারস দেখো। স্নেক কিন্তু আবার উইথআউট লেগস, দেখো এদের মধ্যে লেগস থাকছে না। অ্যাফিস যার মধ্যে আসছে বার্ডস, এদের মধ্যে hollow bones present আছে, they are very light weights and all the other some organs are absent on their also part. The 4 limbs are modified to wings. And our mammalia we have the pinna, and right we have some hairs, and the breast is developed in the female. So this is the characteristic features of the mammalia. এই হচ্ছে তোমার হোল আমরা যদি বলি অ্যানিমালস কিংডম, সেটাকে নিয়ে আমি তোমাকে বলার চেষ্টা করলাম। তাহলে এইটা তোমাকে একটুখানি মনে রাখতে হবে, ভালো করে বুঝতেও হবে। ক্লিয়ার ব্যাপারটা? কোনো ডাউটস নেই তো আজকে? ওকে, খুব ইজি চ্যাপ্টার তাই না? আমরা অনেকটা ছোটবেলা থেকে এই চ্যাপ্টারটা বারবার পড়েছি। তাহলে আজকে আমরা এতখানি পড়লাম। তোমাদের জন্য এবার কয়েকটা হোমওয়ার্কের কোশ্চেন দিয়ে দিই। চলো প্রথম কোশ্চেন লেখো, রাইট দ্য ডিফারেন্স বিটুইন
এ বি সি ডি দিয়ে করবে, এ দিয়ে করো, প্রথম করো ইউসিলোমেট এন্ড এসিলোমেট, বি দিয়ে করো, সেকেন্ড ডিফারেন্সের আন্ডারে আসছে এটা, করেছো এটা সিলোমেট এন্ড ইউসিলোমেটস। এটা মোস্ট ইম্পর্টেন্ট। পরেরটা করো ডিপ্লোব্লাস্টিক এন্ড টিপ্লোব্লাস্টিক। তারপরটা লেখো what are the notochords and what are the notochords and metameric segmentation। নেক্সট করো, আমি যেটা তোমার লাস্টে দেখালাম, schematically represent the non-chordates with one example and one characteristic features। And last question করো, schematically মানে আমি যেরকম দেখালাম চার্ট ওয়াইজ, schematically represent the chordates with one characteristic features and one example। লাস্ট একটা কোশ্চেন দিয়ে দিই, write the short note on coelom। এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু আমাকে হোমওয়ার্ক করে দেখাবে, তোমরা যেহেতু খুব ভালো স্টুডেন্ট তোমরা সবাই করবে কিন্তু। হ্যাঁ, তাহলে আজকে আমরা এতখানি পড়লাম অ্যানিমাল কিংডম সম্বন্ধে। ওকে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ বেস্ট অফ লাক।